শুভেচ্ছা জানাচ্ছি মিয়াবাজার কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। আজকে আমার আলোচনার মূল বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র উচ্চ মাধ্যমিক শাখার শব্দ গঠন অংশের সমাস অংশটি। তো সমাস আলোচনা করার পূর্বে আগে সমাস কাকে বলে, সমাস কত প্রকার ও কী কী, বা সমাসটা কিভাবে আমরা খুব সহজেই অনুধাবন করতে পারি সেই বিষয়ে আজকে তোমাদের সাথে আমি আছি আর তোমরাও থাকবে। তো সমাস বলতে আমরা যেটা বুঝি, সমাস মানে হচ্ছে সংক্ষেপণ, মিলন, একাধিক পদের এক পদীকরণ। সমাসের সংজ্ঞা যদি বলতে চাই, সমাসের সংজ্ঞায় যেমন অর্থ সম্বন্ধ আছে, এমন একাধিক শব্দ বা পদের এক পদে পরিণত হওয়াকে বলা হয় সমাস। অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দ বা পদের এক পদে পরিণত হয়ে একটা নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে বলে সমাস। এখন এই সমাসের সংজ্ঞায় যদি আমরা আরও একটু ভালোভাবে আলোচনা করি, তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার বাঙ্গালা ব্যাকরণে বলেছেন, পরস্পর অর্থসঙ্গতি বিশিষ্ট দুই বা ততোধিক পদ লইয়া এক পদ হওয়ার নামই হচ্ছে সমাস। এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার সমাসের সংজ্ঞায় বলেছেন। এখন আসো, সমাস আমরা কতটুকু সহজভাবে বুঝতে পারবো সেটাই হচ্ছে মূল বিষয়। সমাস আমরা পড়ি, আমরা ক্লাস 6 থেকেই সমাস পড়ে আসছি, এখনও পড়ছি, কিন্তু সমাসটা আমরা ওইভাবে হয়তো এখনও আমাদের আয়ত্তে নিয়ে আসতে পারি নাই। এই আয়ত্তে নিয়ে আসার জন্য আমাদের কিছু টেকনিক আছে, কিছু ফর্মুলা আছে, সেগুলো আমরা দেখব, সেগুলো দিয়ে আমরা সমাসটা খুব সহজভাবে অনুধাবন করার চেষ্টা করব। যেমন আমরা যদি বলি, যেমন সমাস আলোচনা করার আগে আরও কিছু বিষয়, যেমন সমাসের যে পরিভাষাগুলো আছে, যেমন আমরা পূর্বপদ বলতে কি বুঝি, সমস্ত পদ কোনটা, বা ব্যাস বাক্য কোনটা, বিগ্রহ বাক্য কোনটা, সেগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তো আমি একটা শব্দ লিখি, দেখো। এটা হচ্ছে সমাস নিষ্পন্ন শব্দ বা সমস্ত পদ বলে। এখন এটাও তোমাদের পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে, বা এটা হচ্ছে সমাস। বলা হবে যে এই সমাসটা ব্যাস বাক্য সহ নির্ণয় করো। এখন এটা এরকম করে শব্দ বা পদ দেওয়া থাকবে তোমাদের প্রশ্নপত্রে, সমাসাদিত শব্দ দেওয়া থাকবে, সেটাকে আমরা ব্যাস বাক্য সহ কোন সমাসের অন্তর্ভুক্ত সেটা নির্ণয় করলেই তখন আমার যেই উত্তর সেটা সঠিক হবে। এখন আসো, এখানে হচ্ছে যে বিলাত ফেরত, আমি এটার ব্যাস বাক্য করলাম হচ্ছে বিলাত থেকে ফেরত। এখন আমরা এই যে ছোট একটা বাক্য, এটাকে ছোট একটা শব্দ, এটাকে বড় একটা ব্যাস বাক্যে পরিণত করলাম, বা এই বড় একটা ব্যাস বাক্যকে ছোট একটা পদে পরিণত করলাম, এই প্রক্রিয়াটার নামেই হচ্ছে সমাস। সমাসের মূল কাজ হচ্ছে সংক্ষেপণ। যেমন এই যে বড় একটা বাক্য, এটাকে ছোট একটা অংশে, এখানে বিলাত ফেরত বলা হচ্ছে, বিলাত ফেরত, তার মানে আমরা বলতে পারি সমাস মানে হচ্ছে সংক্ষেপণ। এরপরে দেখা যাচ্ছে যে এখানে আমরা জানি যে বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দকে পদ বলা হয়। এখন এই পদ, যেমন এখানে বিলাত একটা পদ, থেকে একটা পদ, ফেরত একটা পদ, এই পদগুলা একসাথে নতুন একটা পদে পরিণত হওয়াটাকেই বলা হচ্ছে একপদীকরণ। যেমন এই অনেকগুলা পদ একসাথে, অর্থ সম্বন্ধযুক্ত অনেকগুলা পদ একসাথে মিলিত হয়ে একটা নতুন পদে পরিণত হচ্ছে, তাহলে আমরা একে আবার বলতে পারি যে সমাস মানে হচ্ছে একপদীকরণ। এরপরে নর্মালি আমরা বলতে পারি যে এই পদগুলার মিলন, তাহলে এটা আমরা বলতে পারি যে পদের মিলন। তাহলে সমাস মানে যদি আমরা বলি, সমাস মানে হচ্ছে একটা বড় বাক্যকে একটা ছোট করে ফেলা, এর মানে হচ্ছে সমাস মানে হচ্ছে সংক্ষেপণ।
এরপরে যদি বলি দেখো, হ্যাঁ, এটা কি করছে, অনেকগুলো পদকে একসাথে এক পদে পরিণত করছে, তাহলে আমরা বলতে পারি সমাস মানে একপদীকরণ। আবার এই যে পদগুলা পদের মিলন সম্বন্ধ ঘটাচ্ছে, তার মানে আমরা বলতে পারি যে পদের মিলন। তাহলে এই যে সমাস মানে বুঝলাম। এখন আমরা হচ্ছে যে এই যে সমস্ত পদকে ভাঙলে যে বড় অংশটা পাই আমরা, এই বড় অংশটার, হ্যাঁ, সমাসের ভাষায় কিছু নাম আছে। যেমন আমরা যদি বলি এই সমস্ত পদটাকে ভাঙলে যেটা পাই সেটা প্রথমে আমরা বলবো ব্যাস বাক্য। এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বিগ্রহ বাক্য। আরেকটা নাম আছে সেটার, এটাকে সমাস বাক্য বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে এতগুলো অল্টারনেটিভ, হ্যাঁ, এই নামগুলো আমরা কেন জানবো? যেমন আমরা যদি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাই, তখন হয়তো বা বলতে পারে যে এটার বিগ্রহ বাক্য কোনটি। তখন বিগ্রহ বাক্য বলতে কি বুঝো, হ্যাঁ, সেটা যদি তোমার জানা না থাকে তাহলে তুমি বিগ্রহ বাক্যটা সহজেই উত্তর দিতে পারবে না। এরপরে বলতে পারে যে সমাস বাক্য কোনটি। এই সমাস বাক্য কোনটি যদি তুমি না জানো তাহলে তুমি বলতে পারবে না যে এখানে এটার সমাস বাক্য কোনটি। তার মানে হচ্ছে ব্যাস বাক্য যাকে বলবো তার নামই হচ্ছে বিগ্রহ বাক্য, তার নামই হচ্ছে সমাস বাক্য। এই হচ্ছে এই যে সমস্ত পদকে বাংলা যে অংশটা পাই সেটার নাম। এখন হচ্ছে অনেকগুলা পদ মিলিত হয়ে যেই নতুন, হ্যাঁ, পদ গঠিত হবে বা শব্দ গঠিত হবে সমাসের ভাষায়, তাকে আমরা বলবো সমস্ত পদ। এই সমস্ত পদ অংশটি বা এই সমস্ত পদটি খুবই গুরুত্বপূর্ণ সমাসের জন্য। কেননা আমরা এই সমস্ত পদটা দেখেই আমরা কোন সমস্ত পদটা কোন সমাসে যাবে সেটা আমরা সহজে নির্ণয় করতে পারবো। এখন আসো, এই সমস্ত পদের মাঝখানে আমরা আবার দেখতে পাবো যে এখানে দুইটা ভাগ আছে। যদিও এক পদ কিন্তু এটা দুইটা ভাগ আছে। যেমন আমি যদি বলি বিলাত, বিলাত বলতে কি ফেরত বোঝায় বা ফেরত বলতে কি বিলাত বোঝায় না। তার মানে এই সমস্ত পদ এক পদ হলেও এখানে দুইটি ভাগ আছে, বা অর্থের দিক থেকে এখানে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যেমন সমাসের ভাষায় এই পূর্বের অংশকে বলা হবে পূর্বপদ, পরের যে অংশ ফেরত, এই ফেরত অংশকে বলা হবে পরপদ বা উত্তরপদ। এই যে সমস্ত পদ অংশটি, এখানে আমরা অর্থের বিচার করলে দেখা যাবে যে এখানে দুইটি অংশ আমরা দেখতে পাই। প্রথম অংশকে বলবো আমরা পূর্বপদ, এমনকি শেষের অংশকে বলবো পরপদ বা উত্তরপদ। এই সমস্ত পদের এই পূর্বপদ এবং পরপদের উপর নির্ভর করেও আমরা সমাস সহজেই নির্ণয় করতে পারি। এটা তোমরা একটু পরেই দেখবা। এখন আসো, তার মানে আমরা এতটুকুর ভিতরে আমরা বুঝতে পারলাম সমাস মানে হচ্ছে সংক্ষেপণ, সমাস মানে হচ্ছে, হ্যাঁ, অনেকগুলো পদকে এক পদে পরিণত করে, তার মানে বলতে পারি একপদীকরণ। সমাস মানে হচ্ছে পদের মিলন। এই যে অনেকগুলো পদ মিলে যখন একটা নতুন পদ বা নতুন শব্দে পরিণত হয় তখন ওই শব্দটাকে বলবো আমরা সমস্ত পদ। এই সমস্ত পদের আবার দুটো অংশ, একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ বা উত্তরপদ। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই সমস্ত পদ দেখেই আমাদেরকে কি করতে হবে, আমরা সমাস নির্ণয় করব যে কোন সমাসে যাবে, দ্বন্দ্ব সমাসে যাবে নাকি দ্বিগু সমাসে যাবে নাকি তৎপুরুষ। এভাবে আমরা এই সমস্ত পদটা ভালো করে বুঝতে হবে। আবার সমস্ত পদের মাঝখানে যে দুইটা পদ আছে সেগুলোও জানতে হবে। এই কারণে সমাসের প্রাথমিক আলোচনায় বা সমাস বুঝতে হলে এই টার্মগুলা, হ্যাঁ, এই বিষয়গুলা খুব ভালো করে তোমাকে জানতে হবে। এখন আসো, সমাস সমাস আমরা কিভাবে সহজেই আমরা শ্রেণীবিন্যাস করতে পারবো সেই একটা সহজ টেকনিক, বা আমরা অনেকে অনেক ফর্মুলা আমরা কি করি, আমরা আয়ত্ত করি। এই সহজে কিভাবে বোঝা যায় তার কিছু বিষয় আমি এখন তোমাদের সাথে আলোচনা করব। যে সমাসের প্রাথমিক আলোচনায় আমরা সমাস কিভাবে নির্ণয় করব বা শ্রেণীবিন্যাস করব, এর একটা সহজ ফর্মুলা আমরা দেখব। যেমন আমি যদি বলি
আমি এখানে 4টি অংশ লিখলাম বা 4টি হ্যাঁ নিয়মের ভিতরে নিয়ে আসছি। দেখো, প্রথমে আমি যেটা বলছি সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদ প্রদান। তার মানে পদের কথা চলে আসছে। পদ মানে হচ্ছে আমরা ওই সমস্ত পদে যে দেখিয়েছি পূর্বপদ পরপদ, তার মানে হচ্ছে এই দ্বন্দ্ব সমাস যেই সমাসাধিত শব্দগুলা দ্বন্দ্ব সমাস হিসেবে আমরা বিবেচনা করব, সেই সমাসাধিত শব্দগুলা দ্বন্দ্ব সমাসের শ্রেণীবিন্যাস করতে হলে আমরা দেখব যে সমস্ত পদে উভয় পদ প্রাধান্য পাচ্ছে কিনা। এই উভয় পদ প্রাধান্য পেলে আমরা দ্বন্দ্ব সমাসে দিব। একটু পরেই আমরা এইগুলা তোমাদের সাথে আলোচনা করব। এরপরে দেখো 2 নম্বরে বলেছি আমি দ্বিতকে গাই পরপদের গান। দ্বিতক, দ্বিতক এই জিনিসটা বা এই অংশটুকু তোমাদের মনে রাখতে হবে। দ্বিতক মানে হচ্ছে দ্বিতে দ্বিগু, ততে তৎপুরুষ, কতে কর্মদ্বারয়। তার মানে হচ্ছে দ্বিতকে গাই পরপদের গান। এখানে পদের কথা আসছে পূর্বপদ পরপদ। তার মানে এই 3টা সমাসে আমরা শ্রেণীবিন্যাস করতে গেলে আমাদেরকে মনে রাখতে হবে যে দ্বিতক এই সমাসগুলো হচ্ছে পরপদকে প্রাধান্য দিবে। পরপদকে প্রাধান্য দিলে যেই 3টা সমাসে দিব আমরা দ্বিগু, তৎপুরুষ, কর্মদ্বারয়। এখন তোমরা বলতে পারো যে স্যার এটা আমি দ্বিগু দিব কখন, তৎপুরুষ দিব কখন, কর্মদ্বারয় দিব কখন? আমি যদি বুঝতে পারি যে সমস্ত পদের শেষের অংশ প্রাধান্য পাচ্ছে, তো এখন তো 3টা সমাস হয়। সেই 3টা সমাস হচ্ছে দ্বিগু, তৎপুরুষ, আরেকটা হচ্ছে কর্মদ্বারয়। তো আমি কখন দিব দ্বিগু দিব, কখন তৎপুরুষ দিব, কখন কর্মদ্বারয় দিব, সেই বৈশিষ্ট্যটাও তোমাদের জানা থাকতে হবে। যেমন দ্বিগু হবে তখন পরপদ প্রাধান্য পাবে, কিন্তু পূর্বের পদে সংখ্যার ধারণা দেখলে আমরা ওই সমস্ত সমাসগুলোকে দিয়ে দিব হচ্ছে দ্বিগু সমাসে। এরপর হচ্ছে তৎপুরুষ সমাস কখন দিব, পরপদের প্রাধান্য পাবে কিন্তু তৎপুরুষ সমাসে হচ্ছে বিভক্তির আনাগোনা থাকবে বা বিভক্তির কথা চলে আসবে। বিভক্তি লোপ পেয়ে যে সমাসগুলো হবে সেগুলোই হচ্ছে তৎপুরুষ সমাস। এখন আসো এই কর্মদ্বারয় সমাস। বলতে পারো স্যার কর্মদ্বারয় সমাস কখন হবে? কর্মদ্বারয় সমাস হবে তখন যখন আমরা সমস্ত পদের বা সমাস নিষ্পন্ন অংশে যখন দেখবো যে তুলনা বোঝাচ্ছে, এই তুলনা বোঝালে হয়ে যাবে তখন কর্মদ্বারয় সমাস। এরপরে লিখেছি বহুব্রীহিতে পাই নতুন কিছু। তো বহুব্রীহিতে পাই নতুন কিছু মানে কি? মানে বহুব্রীহি হচ্ছে পূর্বপদ পরপদ কোনোটার অর্থ প্রাধান্য না পেয়ে ভিন্ন একটা নতুন অর্থ নিয়ে আসবে। এইটাকে তোমাদের মনে রাখার সুবিধার্থে বলা হচ্ছে যে বহুব্রীহিতে পাই নতুন কিছু। এরপরে দেখো অব্যয়ীতে পাই পূর্বপদ প্রদান। এই পদের কথা চলে আসবেই এখানে, পূর্বপদ পরপদ। তার মানে হচ্ছে এই সমস্ত পদগুলো কখন অব্যয়ী? অব্যয়ীভাবে আমরা সাধারণত সহজেই নিয়ে যেতে পারবো যখন দেখব এই যে পূর্বপদ পরপদ, এই পূর্বপদে কি থাকবে? অব্যয়ের ভাব বা অব্যয়ের দেখা দিবে, তখনই আমরা ওই সমস্ত পদগুলোকে আমরা অব্যয়ীভাব সমাসে নিয়ে যাব। তাহলে আমরা এখন একটু উদাহরণসহ একটু দেখি যে কিভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি।
এখন আসো, তোমাদের পরীক্ষার প্রশ্নে বা আমরা যখন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করি তখন এই ধরনের সমস্ত পদ বা শব্দগুলো দেওয়া হবে বা দিয়ে বলবে যে প্রদত্ত শব্দটি ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। তাহলে এই যে দেখো, নয় ছয়, উঁচু নিচু, মা বাবা, তো এই শব্দগুলো দেখে আমি কিভাবে কোনটা কোন সমাসে যাবে সেটা নির্ণয় করব, সেটা দেখো। যেমন আমরা প্রথম যেই নিয়ম, সেখানে বলছি যে দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদ প্রদান। যেমন এখানে দুইটা পদ থাকে, একটা পূর্বপদ একটা পরপদ। তো এখানে আমি যেই শব্দটি পেয়েছি সেটি হচ্ছে নয় ছয়। এখন নয় বলতে কি ছয় বোঝায় বা ছয় বলতে কি নয় বোঝায়? মানে নয় আলাদাভাবে প্রাধান্য পাচ্ছে এবং পরপদ যে ছয় সেটাও আলাদাভাবে প্রাধান্য পাচ্ছে। তার মানে আমাদের নিয়ম অনুসারে উভয় পদ প্রধান সমাসগুলাই হচ্ছে দ্বন্দ্ব সমাস। ঠিক তেমনি আমরা উঁচু নিচু, ঠিক দ্বন্দ্ব সমাস, কারণ এটার উঁচু বলতে নিচু বোঝায় না, নিচু বলতে উঁচু বোঝায় না, দুইটার অর্থেরই প্রাধান্য পাচ্ছে। তার মানে এই জাতীয় সমাসগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাস, সমস্ত পদের উভয় অংশ প্রাধান্য পাবে। এরপরে মা বাবা, মা বলতে কি বাবা বুঝি বা বাবা বলতে কি মা বুঝি? মা আলাদাভাবে প্রাধান্য পাচ্ছে, আবার বাবা আলাদাভাবে প্রাধান্য পাচ্ছে। তাহলে আমরা সহজেই বলতে পারি এটা কোন সমাসে দিব? এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস কেন? সমস্ত পদের উভয় পদ যখন প্রাধান্য পাবে সমানভাবে তখন ওই সমাসটাই হচ্ছে দ্বন্দ্ব সমাস। এরপরে দেখো সমস্ত পদ লিখা আছে এখানে চৌরাস্তা। চৌরাস্তা তার মানে হচ্ছে চৌ মানে চার, রাস্তা মানে রাস্তা। এখানে কি প্রাধান্য পাচ্ছে? অবশ্যই রাস্তা এখানে প্রাধান্য পাচ্ছে। তার মানে হচ্ছে পরপদ প্রাধান্য পাচ্ছে। তো পরপদ প্রাধান্য পেলে তিনটা সমাস হয়: দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মদ্বারয় সমাস। তার মানে এটা আমি দ্বিতকে দিতে পারবো। তাহলে এখানে আমি কোন সমাসে দিব? আমরা বলছি যে দ্বিগু সমাস কখন হবে? পরপদ প্রাধান্য পাবে কিন্তু পূর্বের পদ যদি সংখ্যার ধারণা দিয়ে থাকে তখন এটা আমরা কি করতে পারবো? সেটা আমরা দ্বিগু সমাসে দিয়ে দিতে পারবো। এরপর দেখো ত্রিপলা, ঠিক সেম, এটা তোমরা বের করো এটা কোন সমাসে দিবা। মানে ত্রি মানে তিন, ফলা মানে ফল, তিনটা ফলের সমাহার বোঝাচ্ছে এখানে। তো এখানে প্রাধান্য পাচ্ছে কি? প্রাধান্য পাচ্ছে হচ্ছে ফল। তার মানে হচ্ছে ত্রিফলা। এখানে এখানে হচ্ছে এই পূর্বের অংশ যেহেতু সংখ্যার ধারণা দিচ্ছে, পরের অংশে পরপদ প্রাধান্য পাচ্ছে, তাহলে এই সমাসটা হচ্ছে তোমার দ্বিগু সমাস। এরপরে দেখো এখানে আরেকটা সমাসাধিত শব্দ, সেটা হচ্ছে অরুণ রাঙা। যেমন এখানে অরুণ মানে সূর্য, রাঙা মানে রাঙা, বলছি অরুণ রাঙা। এই যে জিনিসটা এটা হচ্ছে অরুণ রাঙা, মানে এই রাঙাটা হচ্ছে অরুণের ন্যায়, সূর্যের ন্যায়। এখানে প্রাধান্য পাচ্ছে কোনটা? রাঙা। তার মানে পরের অংশ এখানে প্রাধান্য পাচ্ছে। পরের অংশ প্রাধান্য পেলে আমরা দিতে পারবো দ্বিতকে, দ্বিগু তৎপুরুষ কর্মদ্বারয়। তার মানে পরের অংশ প্রাধান্য পেলে আর পূর্বের অংশ যদি পরের অংশ প্রাধান্য পাচ্ছে কিন্তু তিনটা সমাসে দিতে পারবো, দ্বিগু তৎপুরুষ কর্মদ্বারয়। এখন পরের অংশ প্রাধান্য পেলে আমরা এখানে দেখি যে রাঙার সাথে কার তুলনা হচ্ছে? অরুণ, সূর্যের। তার মানে তুলনা বোঝাচ্ছে। এই তুলনা সম্বন্ধ যদি আসে তাহলে এই জাতীয় সমাসগুলোকে আমরা দিতে পারবো হচ্ছে কর্মদ্বারয় সমাসে। এরপরে যদি দেখি, এরপরে সমাসাধিত শব্দটা আছে এখানে মন মাঝি। তো মন মাঝি যদি আমরা ব্যাখ্যা করি, পূর্বপদ হচ্ছে মন, পরের পদ হচ্ছে মাঝি। এখানে মাঝিটাই হচ্ছে প্রাধান্য পাচ্ছে। এখন এই পূর্বপদ পরপদের ভিতরে এখানে দেখা যাচ্ছে যে তুলনা সম্বন্ধ বোঝাচ্ছে। কেমন তুলনা সম্বন্ধ? যেমন মাঝি কেমন? মাঝি হচ্ছে মনের নেই, মাঝি আর মনের হচ্ছে তুলনামূলক সম্বন্ধ এখানে উপস্থাপন করা হচ্ছে। এরপর হচ্ছে কাজল কালো। দেখো এই সমস্ত পদের অংশটিতেও আমরা দেখতে পাবো যে এখানে প্রথম অংশ দ্বিতীয় অংশ দুইটা অংশ পাবে। যেমন কাজল একটা অংশ, কালো একটা অংশ। তো সমস্ত পদের আমরা জানি যে এখানে কালোটা কেমন? কাজলের নেই। এখানে প্রাধান্য পাচ্ছে কি? কালো অংশটি। তার মানে পরের অংশ প্রাধান্য পাচ্ছে। তার মানে তিনটা সমাসে দিব, দ্বিগু তৎপুরুষ কর্মদ্বারয়। তার মানে এই তুলনা সম্বন্ধ বুঝালে এমনকি পরের অংশ যদি প্রাধান্য পায় সেটা আমরা দিব হচ্ছে কর্মদ্বারয় সমাসে। এরপরে দেখো বিলাত ফেরত। বিলাত ফেরত অংশটি আমরা কোথায় দিব? যে আমরা জানি যে বিলাত প্রথম অংশ আর পরের অংশ হচ্ছে ফেরত। তার মানে হচ্ছে এখানে প্রাধান্য পাচ্ছে কোনটা? সে বিলাত থেকে ফেরত আসছে, বিলাত থেকে ফেরত, এটার ব্যাসবাক্য হবে বিলাত থেকে ফেরত, বিলাত ফেরত। তো এখন এখানে প্রাধান্য পাচ্ছে হচ্ছে শেষের অংশ ফেরত। তার মানে হচ্ছে এখানে এই যে পরের অংশ যদি প্রাধান্য পেয়ে থাকে, তারপর এখানে যদি তুলনা সম্বন্ধ পরের অংশ যদি প্রাধান্য পায়, কিন্তু এখানে দেখো আমরা ব্যাসবাক্য যখন করি বা
বড় একটা বাক্য যখন ছিল তখন ছিল হচ্ছে বিলাত থেকে ফেরত। এটাকে আমরা সংক্ষেপণ করে সমাজসাধিত শব্দে রূপান্তরিত করেছি। সেই সমাজসাধিত শব্দটা হচ্ছে বিলাত ফেরত। এখান থেকে এই যে বড় অংশটুকু থেকে দেখা যাচ্ছে যে বিলাত থেকে ফেরত, হতে থেকে চেয়ে, এরকম বিভক্তি লোপ পেয়ে যেই সমাসগুলো হবে এমনকি পরের অংশ প্রাধান্য পাবে ওই সমস্ত সমাসগুলোকে আমরা দেব হচ্ছে তৎপুরুষ সমাসে। এরপর দেখো, এরপরের অংশটা হচ্ছে বিনা পানি। এখানে বিনা বলতে আমরা বাদ্যযন্ত্র বিশেষ বোঝাচ্ছি, আর পানি বলতে হাত। এখানে দেখো, এখানে না বিনা না পানি কোনোটাকেই প্রাধান্য দিচ্ছে না, ভিন্ন একটা অর্থ। বিনা পানি বলতে আমরা সাধারণত বুঝি দেবী সরস্বতীকে, তার মানে হচ্ছে এখানে পূর্বের অংশ বা পরের অংশ কোনোটারই প্রাধান্য না পেয়ে ভিন্ন একটা অর্থ নিয়ে আসছে। এইরকম সমস্ত পদ যদি দেখি তাহলে আমরা সেটাকে দেব হচ্ছে বহুব্রীহি সমাসে। ঠিক তেমনি বহুব্রীহি সমাস, বহুব্রীহি অংশটুকু যদি আমরা ভাঙি, যেমন বহু মানে অনেক, ব্রীহি মানে ধান, মানে অনেক ধান, তার মানে হচ্ছে বহুব্রীহি বলতে অনেক ধান বোঝাচ্ছে না, একজন সম্পদশালী ব্যক্তিকে বোঝাচ্ছে। ঠিক ভিন্ন একটা অর্থ নিয়ে আসবে যখন পূর্বপদ পরপদ কোনোটারই অর্থের প্রাধান্য না পেয়ে ভিন্ন একটা অর্থ যখন আসবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে বহুব্রীহি সমাস। এরপরে দেখো বেতার। বে মানে মনে করো নাই, তার মানে তার, নাই তার কোনো অর্থ হয় না, কিন্তু বেতার বলতে আমরা বুঝি যে একটা যন্ত্র বিশেষকে বুঝাই। তার মানে দেখো এটা হচ্ছে বহুব্রীহি সমাস, মানে পূর্বপদ পরের পদ কোনোটা আর কি প্রাধান্য পাবে না, ভিন্ন একটা অর্থ নিয়ে আসবে, তখন সেটা আমরা বলতে পারবো যে সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। এরপরের অংশ দেখো দুর্নীতি। আমরা শেষের অংশে বলেছি যে অব্যয়ীতে পাই পূর্বপদ প্রদান। অব্যয়ীভাব সমাসে যে সহজেই আমরা সমাসটা নির্ণয় করব সেটা হচ্ছে পূর্বপদ প্রদান, এমনকি পূর্বপদে অব্যয়ের ভাব থাকবে বা অব্যয়ের আনাগুনা থাকবে। যেমন দুর্নীতি, দূর একটা উপসর্গ, যেমন এক জাতীয় অব্যয়, দূর মানে হচ্ছে অভাব, তো দুর্নীতি মানে হচ্ছে নীতির অভাব থাকলে আমরা বলি যে দুর্নীতি। তার মানে পূর্বপদে অব্যয় বা অব্যয়ের প্রাধান্য পাচ্ছে, তার মানে হচ্ছে পূর্বপদকে প্রাধান্য দিচ্ছে, এই সমাসটা হবে অব্যয়ীভাব সমাস। এরপরে ঠিক তেমনি নির্ভাবনা যদি বলি, নির একটা উপসর্গ বা অব্যয়জাতীয় শব্দ, এই নির মানে হচ্ছে অভাব বোঝাচ্ছে, নির্ভাবনা মানে ভাবনার অভাব, তো এখানে পূর্বপদকে প্রাধান্য দিচ্ছে, পূর্বপদকে প্রাধান্য দিলে হয়ে যাবে অব্যয়ীভাব সমাস। ঠিক তেমনি দেখো উপজেলা। উপজেলা, উপজেলা মানে জেলা, জেলা, উপজেলা কাকে বলি আমরা? জেলা থেকে ছোট, তার মানে হচ্ছে জেলা থেকে ক্ষুদ্র হলে উপজেলা বলি, তার মানে হচ্ছে এখানে উপ মানে পূর্বের অংশকে প্রাধান্য দিচ্ছে। হ্যাঁ, তার পূর্বের অংশ যদি প্রাধান্য পায়, অব্যয় জাতীয় শব্দ বা উপসর্গ জাতীয় শব্দ যদি দেখি, তখন সেগুলো হয়ে যাবে তোমার অব্যয়ীভাব সমাসে। তো সবাইকে ধন্যবাদ। আজকে আমার এই সমাসের আলোচনায় সমাসের প্রাথমিক যে পর্ব, সমাস কাকে বলে, সমাস, হ্যাঁ, সমাসকে আমরা কীভাবে নির্ণয় করব, সমাসের যেই ভাষাগুলা, ব্যাসবাক্য কাকে বলে, বিগ্রহ বাক্য কাকে বলে, সমাস বাক্য কাকে বলে, এরপরে সমস্ত পদ কোনটি, সমস্ত পদের কতটি অংশ, পূর্বপদ পরপদ বা উত্তরপদ, সমস্ত পদ কাকে বলে, এরপর হচ্ছে সহজে আমরা সমাস নির্ণয় করব কিভাবে, তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তবে এই প্রধান সমাস 6 প্রকার ছাড়াও আরও অপ্রধান কিছু সমাস আছে, আর এভাবেই আমি তোমাদের পরবর্তীতে এই সমাসগুলা বিস্তারিত আলোচনা করব। আজকে তোমাদের সাথে এই প্রাথমিক আলোচনার এখানেই পরিসমাপ্তি করছি।